নমস্কার বন্ধুরা, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি বাংলা ব্যাকরণের ইতিহাস নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলি নিয়ে, অর্থাৎ ব্যাকরণের অন্তর্গত সমস্ত বিষয়গুলিকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়। বন্ধুরা, আমরা ব্যাকরণের অধ্যায়গুলিকে পাঠ করতে গিয়ে বিভিন্ন বিষয় যেমন সন্ধি, কারক, সমাস, প্রত্যয় ইত্যাদি আলোচনা করে থাকি, কিন্তু এই প্রত্যেকটি বিষয়ই ব্যাকরণের কোনো না কোনো তত্ত্বের অন্তর্গত। ব্যাকরণের এই তত্ত্বগুলিকে চার ভাগে ভাগ করা হয়। এক, ধ্বনি তত্ত্ব, যার ইংরেজি পরিভাষা ফোনোলজি। দুই, বাক্যতত্ত্ব বা পদক্রম। আমরা জানি কতগুলি পদ সুবিন্যস্তভাবে বসে বাক্য তৈরি করে, তাই বাক্যতত্ত্বের আরেক নাম পদক্রম, যার ইংরেজি পরিভাষা সিনট্যাক্স। তিন, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। আমরা জানি শব্দের ক্ষুদ্রতম অর্থযুক্ত অংশকে বলা হয় রূপ, আর এই রূপগুলো মিলেই শব্দ তৈরি করে, তাই শব্দতত্ত্বের আরেক নাম রূপতত্ত্ব, যার ইংরেজি পরিভাষা মরফোলজি। চার, শব্দার্থ তত্ত্ব, যার ইংরেজি পরিভাষা সিম্যান্টিক্স। বন্ধুরা, এই বাংলা নামগুলির সাথে সাথে আমাদের ইংরেজি পরিভাষাগুলো মনে রাখতে হবে। এবার আমরা দেখব ধ্বনিতত্ত্ব কি এবং এর মূল আলোচ্য বিষয়গুলি কি কি। ভাষায় ব্যবহৃত সকল ধ্বনির আলোচনা, ব্যবহার বিন্যাস ও উচ্চারণ বিশ্লেষণকে ধ্বনিতত্ত্ব বলে। ভাষা ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়ের মাঝে ধ্বনিতত্ত্বের আলোচনা একটি গুরুত্বপূর্ণ শাখা। এবার দেখে নেওয়া যাক ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয়গুলি কি কি। আমরা মুখ দিয়ে যা আওয়াজ বা উচ্চারণ করি তাকেই বলা হয়ে থাকে ধ্বনি, আর এই ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। সুতরাং ধ্বনি ও বর্ণের আলোচনা যেখানে থাকবে সেটাই ধ্বনিতত্ত্ব। তাহলে ধ্বনিতত্ত্বের মূল বিষয়গুলি হলো ধ্বনি ও বর্ণ প্রকরণ, ধ্বনি পরিবর্তন, উচ্চারণ। আমরা আগেই জেনেছি আমরা যা উচ্চারণ করি তাকেই বলা হয় ধ্বনি। সুতরাং ধ্বনিতত্ত্বের একটি অন্যতম বিষয় উচ্চারণ। এরপর আসবে সন্ধি। পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনি বা বর্ণের মিলনকে বলা হয়ে থাকে সন্ধি। সুতরাং এখানে ধ্বনি ও বর্ণের আলোচনা রয়েছে, তাই এটি ধ্বনিতত্ত্বের অন্তর্গত। এরপর আসবে নত্যবিধান ও সত্যবিধান। এগুলো যেহেতু এক একটা করে বর্ণ এবং ধ্বনি, তাই এদের বিষয়ে আলোচনা ধ্বনিতত্ত্বের অন্তর্গত। এবার আমরা জানব বাক্যতত্ত্ব কি এবং বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়গুলি কি কি। বাংলা ব্যাকরণের যে অংশে বাক্যকে নিয়ে আলোচনা করা হয় তাকেই বাক্যতত্ত্ব বলে। বাক্যতত্ত্বের মূল আলোচ্য বিষয়গুলির মধ্যে হল বাক্য প্রকরণ। বাক্যকে গঠনগত ও অর্থগত দিক থেকে যে ভাগগুলি করা হয় সেগুলি বাক্য প্রকরণের অন্তর্গত। এই বাক্য প্রকরণ বাক্যতত্ত্বের একটি অন্যতম অংশ। এরপর রয়েছে বাক্য সংযোজন ও বিয়োজন। এখানেও যেহেতু বাক্য কথাটি রয়েছে তাই এটি বাক্যতত্ত্বের অন্তর্গত। এরপর আমরা দেখব এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ এর মধ্যে বাক্য কথাটি না থাকলেও এর অপর নাম বাক্য সংকোচন, তাই এটি বাক্যতত্ত্বের অন্তর্গত। এরপর রয়েছে পদবিন্যাস ও পদের পরিবর্তন। আমরা ইতিপূর্বেই জেনেছি পদের বিন্যাসের মাধ্যমে এবং সুশৃঙ্খলভাবে সাজানোর মাধ্যমে বাক্য তৈরি হয়, তাই পদবিন্যাস ও পদের পরিবর্তন বাক্যতত্ত্বের অন্তর্গত। এরপর আমরা দেখব বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কিভাবে বাক্যতত্ত্বের অন্তর্গত? এটি তো কোনো ধ্বনি বা শব্দ বা অর্থ বা বাক্য কিছুই নয়, কিন্তু আমরা যখন কোনো বাক্য লিখি তখন এই বিরাম চিহ্নগুলি সেই বাক্যের অর্থগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলে, তাই এই বিরাম চিহ্ন বাক্যতত্ত্বের অন্তর্গত। 3. শব্দতত্ত্ব। ব্যাকরণে শব্দ বা পদের আলোচনাকে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব বলে। শব্দতত্ত্বের অন্তর্গত আলোচ্য বিষয়গুলি হল শব্দ, দ্বিরুক্ত শব্দ, লিঙ্গ, বচন, নির্দেশক, সমাস, উপসর্গ, অনুসর্গ, কারক, ধাতু, পদ, অনুজ্ঞা, পুরুষ, বাচ্য এবং প্রকৃতি প্রত্যয়। 4.
শব্দার্থ তত্ত্ব। ভাষাবিজ্ঞানের যে শাখায় ভাষার ভিতরকার ভাব বা অর্থ নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয় শব্দার্থ তত্ত্ব। এই শব্দার্থ তত্ত্বের মূল আলোচিত বিষয়গুলি হল শব্দের সমার্থক শব্দ, শব্দের বিপরীতার্থক শব্দ, শব্দের ভিন্নার্থে প্রয়োগ, সমুচ্চারিত শব্দের ভিন্নার্থ, শব্দের পরিবর্তন রীতি। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে শব্দার্থ তত্ত্বের প্রত্যেকটি বিষয়ের মধ্যেই রয়েছে শব্দের অর্থ নিয়ে আলোচনা। এসব ছাড়াও আরেকটি বিষয় আমরা মাঝে মাঝে বাংলা ব্যাকরণে দেখি, যেটি হলো অভিধান তত্ত্ব, যার ইংরেজি পরিভাষা লেক্সিকোগ্রাফি, যার অন্তর্গত বিষয়গুলি হলো ছন্দ ও অলঙ্কার।